আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচ নিয়ে আসলাম ত্রিকোণমিতির সেই বেসিক ক্লাস এবং বেসিক ধারণার 2 নাম্বার ক্লাস। তো আজকে কোঅর্ডিনেট হিসাবের যা আছে সব শেষ করব। এই বিষয়গুলো আমাদের যেগুলো আসলে কঠিন লাগে, যে পার্টটা আমরা 8.3 এই 8.3 দেখে যারা ভয় পায় তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। মনে হয় যে 95% স্টুডেন্ট এই 8.3 ভয় পায় এবং প্রথম প্রথম অনেক জটিল মনে করে, বলে এই শুরুর দিকের এতটুকু অংশ কোথায় গেল। এই জিনিসটা আসলে কোথায় যায় সেটাই আজকে ব্যাখ্যা করব। তো যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুধুমাত্র তারাই এটা সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পাবেন। আমরা এরকম লিখি তো cos পাই প্লাস থিটা, এটাকে কিন্তু আমরা cos থিটাই লিখি শেষ পর্যন্ত, অথবা মাইনাস লিখি। এখন কথা হইতেছে যে আমরা থিটা এখানে লিখলাম, এই cos এখানে লিখলাম, কিন্তু এটা কোথায় গেল? এই প্রশ্নটা কিন্তু সবার হয় যে এই পাই অথবা এখানে আরো বেশ কিছু জিনিস থাকতে পারে, এটা কোথায় গেল বা কোথায় যায়, এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন। তো সেটা আপনাদেরকে আমি মেকানিজমটা একটু দেখাই। এটা কোথায় যায় সেটাই আজকে ব্যাখ্যা করব। এই অধ্যায়ের শুরুতে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাইন, কোসেক, কসেক, ট্যান, কট সবগুলোর মাইনাস থিটা। এবার মনে রাখেন থিটার সমান হইতেছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম। আমি যদি চতুর্ভুজ অঙ্কন করি, চতুর্ভাগ চতুর্ভাগ অঙ্কন করলে এটা হচ্ছে আমাদের এখান থেকে তো স্টার্ট পয়েন্ট আমাদের এখান থেকে শুরু হয়। এখান থেকে হয়তো আমি এইদিকে যাওয়া শুরু করব, না হয় এইদিকে যাওয়া শুরু করব। এবার এটা ঋণাত্মক মান যেহেতু, তার মানে এই 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 75 ডিগ্রি এইগুলো কিন্তু ঋণাত্মক, অর্থাৎ -45 অথবা -60, -75 এরকম আরো বেশ কিছু কোণ আমাদের আছে। এই মাইনাস থিটা দ্বারা কিন্তু আমাদের এগুলাকে নির্দেশ করে। যেহেতু এগুলোর চিহ্ন নেগেটিভ, তার মানে আমাদের এই দিকে ঘুরবে। এদিকে কতটুকু ঘর আসবে? এটার সাথে আমাদের 45 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করি এখানেই পড়বে, 60 ডিগ্রি উৎপন্ন করলেও এখানেই পড়বে, 75 ডিগ্রি উৎপন্ন করলেও এখানেই পড়বে, অর্থাৎ 4 নাম্বার চতুর্ভাগে কিন্তু পড়বে। হ্যাঁ, এই কথাটাই বলতেছিলাম, যেহেতু 4 নাম্বার চতুর্ভাগেই এই মাইনাস থিটা নামক কোণ, এটা আসলে আমরা সূক্ষ্মকোণ হিসাবে চিন্তা করি। তো সূক্ষ্মকোণের ক্ষেত্রে যদি মানে আসলে যদি এটা সূক্ষ্মকোণ হয় তখনই কেবলমাত্র এটা সত্য হবে। তো থিটার মান যদি সূক্ষ্মকোণ হয় এখানে, তাহলে এখানে এই নেগেটিভ সাইন সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে কম, 90 হইলেই কেবলমাত্র ওয়াই অক্ষের মধ্যে আসবে। 90 হওয়ার আগ পর্যন্ত তা আসতে পারছে না, ওয়াই অক্ষের আগেই থাকবে। তো এটা 4 নাম্বার চতুর্ভাগে অবস্থান করবে। আর 4 নাম্বার চতুর্ভাগে আমাদের কস এবং সেক হয় হচ্ছে পজিটিভ। এই কারণে আমরা লিখে হইতাছে এই যে কস থিটা এটা পজিটিভ লিখলাম, সেক থিটা পজিটিভ লিখলাম, কিন্তু ট্যান, কট, সাইন, কোসেক এগুলো তো নেগেটিভ। এই কারণে আমরা লিখি নেগেটিভ সাইন থিটা, নেগেটিভ কোসেক থিটা, নেগেটিভ ট্যান থিটা, নেগেটিভ কট থিটা। এই জিনিসগুলো লিখি, যেখানে আমাদের থিটা কত হবে? সূক্ষ্মকোণ। অর্থাৎ আমরা এই যে এই থিটা আসলে কোনটাকে বোঝাই, এই যে শুরুতে একটা কথা লিখছিলাম cos পাই প্লাস থিটা, এখানে যে আমাদের যে থিটাটা আছে এই থিটাকে কিন্তু মূলত নির্দেশ করে। এই থিটা আমাদের সূক্ষ্মকোণ। আসলে
আমি একটা কোণ যদি লিখি কজের ক্ষেত্রে cos 5π/4, এটাকে কিন্তু আমি ভাঙ্গাইয়া cos π + π/4 লিখতে পারি। 4টা আর একটা যোগ করলে হবে 5টা। এবার এটাকে 2 দিয়া গুণন 2 দিয়া ভাগ, π/2 সাথে জোর গুণক আছে। তো যাই হোক, আসলে এই সম্পূর্ণটাকে আমরা থিটা কল্পনা করি নাই, আমরা এটা যতটুকু পাইছি এক্সট্রা, এটা হইতাছে আমাদের থিটা কল্পনা করছি। তো এই সম্পূর্ণটা আমরা অন্য একটা নাম দিতে পারি, যেমন কোণ তো শুধুমাত্র আমাদের থিটাই হয় না, আমরা আলফা ধরতে পারি, মানে আলফা বিটা, আমরা আলফা সমান 5π/4 এর জায়গায় আমরা cos আলফা, মানে এটা আমরা আলফা কল্পনা করতে পারি এরকম। তো এখানে আমাদের এক্সট্রা যতটুকু আমরা যোগ করব ওইটাই হইতাছে আমাদের থিটা। তো এই কয়েকটা সূত্র তো আশা করি বুঝতেই পারছেন, এই কয়েকটা জিনিস। এখন আমাদের বেশ কিছু ফর্মুলা ছিল, ওই ফর্মুলাগুলো আমাদের শেখার প্রয়োজন নাই। কি রকম ফর্মুলা সেটা বলি। আমি জাস্ট একটা ট্রিক শেখাবো আজকে, জাস্ট একটা ট্রিক আজকে শেখাবো। এই একটা ট্রিকের মাধ্যমে 8.3 সম্পূর্ণ কাভার, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা ট্রিক যে সুন্দর করে শিখতে পারবে তার জন্য এই 8.3 আজকেই একদম কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। সেই জিনিসটা আমি বলতেছি ধাপে ধাপে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন। যাদের 8.3 সমস্যা আজকে একদম পানি পানি হয়ে যাবে। সঠিক ব্যাখ্যা, সঠিক প্রমাণ, সকল কিছু একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। কথাটা হচ্ছে আমাদের এরকম বেশ কিছু ফর্মুলা ছিল, যেমন π/2 প্লাস থিটা, π/2 মাইনাস থিটা, π প্লাস থিটা, π মাইনাস থিটা, 3π/2 প্লাস থিটা, 3π/2 মাইনাস থিটা, 2π প্লাস থিটা, 2π মাইনাস থিটা। এরকম আমাদের অসংখ্য, প্রত্যেকটার ক্ষেত্রেই আমি যদি এই 8টা জিনিসে যদি আমি শুধু নেই, এই 8টার ক্ষেত্রেই কিন্তু আমাদের কি হচ্ছে, প্রত্যেকটার জন্যই সাইন কোসেক কসেক ট্যান কট, তার মানে 8 আর হচ্ছে 6, 6টা 48টা ফর্মুলা। এই সবগুলা ফর্মুলা কিন্তু দেখতে অনেকটা একরকমই হয়ে যায়। শেষ পর্যন্ত আমাদের এই পজিটিভ সাইন থিটা অথবা নেগেটিভ সাইন থিটা, পজিটিভ কস থিটা, মানে আমাদের সূত্র হইতাছে এখানে 8টা দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 6টা করে অনুপাত, তাহলে 6টা 48টা অনুপাত। এই 48টা অনুপাত মানে 48টা ফর্মুলা। এই 48টা ফর্মুলার মধ্যে উত্তর হইতাছে মাত্র 12টা, মানে প্রত্যেক চারটা ফর্মুলার জন্য একটা করে উত্তর। কোন 4টা ফর্মুলা, এগুলা কিন্তু আমরা যদি একটু সুন্দর করে পড়তে যাই, মানে মানে এই 48টা ফর্মুলা যদি আমরা এইভাবে মনে রাখতে যাই, তাহলে কিন্তু অনেক আমাদের ট্রাফ এবং অনেক সমস্যা হবে শেষ পর্যন্ত। এবং এগুলাই মুখস্থ করলে হয় না, দেখা যায় যে আমরা যদি এই কয়েকটা জিনিস মুখস্থ করি, এর বাইরেও আসলে আরো অনেক কিছু আশা করে, সেগুলাও জানতে হয়। তো আপনাদেরকে আমি কালকে দেখাইছিলাম হইতেছে এরকম সহ অনুপাত। সহ অনুপাতটা জিনিসটা কি ছিল সেটাও বলছি, অর্থাৎ দুইটা পূরক কোণ যদি আমরা নিই, দুইটা পূরক কোণ, একটা সাইন আর একটার কস নিলে ওই দুইটার মান কিন্তু সমান হয়। এই কারণে সাইন এবং কস হচ্ছে পরস্পরের সহ অনুপাত। সাইন থিটা কস থিটা, সেক থিটা কোসেক থিটা।
ট্যান থেটা কট থেটা। এবার আমি দিলাম হচ্ছে n পাই বাই 2 প্লাস মাইনাস থেটা। এই জিনিসটা আমি একটু মনে রাখবো। এইটা দিয়েই আজকে বের করা শেখাবো কোনটার ক্ষেত্রে সাইন হবে, কোনটার ক্ষেত্রে কস হবে, এবং কোনটার আগে প্লাস হবে, কোনটার আগে মাইনাস হবে, সকল কিছু এই জিনিসটার মাধ্যমে আজকে বুঝিয়ে দিব। এই ফরম্যাট আগে আমাদের যে কোণে দেওয়া থাকুক না কেন, আমাদের এই ফরম্যাটে, অর্থাৎ এখানে এন যে আমাদের আছে, এই এন এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম অহরহ যে কোনো সংখ্যা আমাদের হতে পারে। এরপর আমাদের প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। আর থেটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। আচ্ছা, এই ফরম্যাটে আমাদের আগে নিয়ে প্রকাশ করতে হবে। এই ফরম্যাটে নেওয়া জিনিসটা কিন্তু শেখাইছি। দেখেন, কয়েকদিন আগেও আমি একটা ভিডিওর মধ্যে এই জিনিসটা কিন্তু ভাঙানো দেখাইছি। আমি একটু আলোচনা করে দেই, যারা হচ্ছে এটা বুঝবেন না তারা হচ্ছে ওই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিবনি। এরকম ভাঙানোর বিষয়টা কিন্তু আমি কয়েকদিন আগেই দেখাইছি। তো ভাঙানোর নিয়মটা ছিল হচ্ছে, সাপোজ আমাদের একটা কোণ যদি আমরা নেই 520 ডিগ্রি, এরকম কোণগুলা কিন্তু আমরা 90 এর মাধ্যমে ভাঙাইতাম, এবং এর মাধ্যমে হচ্ছে আমরা একটা চতুর্ভাগ নির্ধারণ করতাম এবং বলতাম যে হ্যাঁ, এই কোণটা ওই চতুর্ভাগে অবস্থিত, এরকম আমরা বলতাম। তো এটা কিভাবে ভাঙাইতাম? এটাকে আমি 90 দিয়ে ভাগ করতাম, 520 ভাগ 90, 520 ভাগ 90, এটা আসতে আসতে হচ্ছে 5.77 এরকম সামথিং আসতে আছে। যেহেতু দশমিকের আগে 5 আছে, এ কারণে আমি 5 যোগ 90 দিব, তাহলে 5 নং 45 মানে 450, আরো 70 ডিগ্রি লাগে। এটাই হচ্ছে আমাদের থেটা। আর এই যে 90, এই 90 মানে কিন্তু আমাদের সেই পাই বাই 2, আর এন বলতে এখানে 5 কে বোঝানো হচ্ছে। আমরা এইভাবে কি ভাঙ্গাই নাই এর আগে? এরকম ভাবে আমরা ভাঙ্গানো কি শিখি নাই? জাস্ট এটাই। তাহলে আমাদের এই এখানে যে কোণটা দেওয়া থাকবে সেটাকে 90 দিয়ে ভাগ করব। দশমিকের আগে একটা মান অবশ্যই আসবে, তো সেই মান গুণন হচ্ছে 90। এই দুটা গুণন করলে যা হবে, এই উপরেরটা মিল তার কত যোগ করতে হচ্ছে সেই জিনিসটাই এখানে লিখব। আরো দুই একটা উদাহরণ দেই। সাপোজ আমাদের বইয়ে এরকম দেওয়া আছে যেগুলো ভাঙাবো, তো আমরা ভাঙাইতে পারি কি কি? যেমন দেওয়া আছে 47 পাই বাই 30। এখন এইটাকে আমি ভাঙাবো কিভাবে, বা এটাকে ভাঙাইলে আসলে আমাদের কোন দুইটা ভগ্নাংশর যোগফল আকারে প্রকাশ হইতে পারে, বা আসলে এন বলতে কত হবে, থেটা বলতে এখানে আসলে কত কি মিন করতেছে, এই জিনিসটা মানে এই ভগ্নাংশকে ভাঙ্গানো, এটাই হইতেছে আমাদের এখন একটা যুদ্ধ। এই জিনিসটাই আমরা পারি না। এটাকে ভাঙ্গাইয়া দুইটা ভগ্নাংশের যোগফল আকারে মানে এই ফরম্যাটে নিতে হবে, এই জিনিসটাই কিন্তু আমরা বুঝি না। এটা কিভাবে নিব, এটার কোনো ট্রিক বা শর্টকাট কোনো পদ্ধতি আছে কি না, সেই জিনিসটাই কিন্তু আমাদের আসলে আমরা বুঝতেছি না। এবং আমরা অনেকজন আসলে এটাকে খুব কঠিন ভাবে নেই। অনেক স্যার ম্যাডাম বলে যে হচ্ছে এটা কি করতে হবে, ভাঙানো শেখার জন্য প্রচুর পরিমাণে এগুলা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই হবে না। আমি আজকে একটা জাদুকরি ট্রিক দেখাবো, এবং সেই ট্রিকটা অ্যাপ্লাই করে আমরা 1 সেকেন্ডের মধ্যে এটাকে আমরা ভাঙাইতে পারবো।
এরকম আমাদের যে কোনো কোণ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা অবশ্যই ভাঙানোর চেষ্টা করতে পারবো। তো আমরা পাই মানে কত জানি এটা বলেন তো দেখি। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো পায়ের এই মানটা আমরা এখানে আগে ইনপুট দিই। এবার এটা আমরা একটু সরল করি। 47 ইন্টু 180 ভাগ 30, 47 ইন্টু 180 ভাগ, আচ্ছা এটা করলে আসে এত ভাগ 30, 282 আসে, 282 এটাকে আমাদের মিন করতেছে। 282 কে যেহেতু মিন করতেছে, তার মানে আমার এইটা বলতে আমাদের সাধারণত এই জিনিসটাকেই বোঝায় যে এটা হইতেছে আমাদের 282 ডিগ্রি। এটা বলতে কিন্তু আমাদের 282 ডিগ্রি কি বোঝাইতেছে। এবার এখানে যে জিনিসটা আছে এই 282, এটাকে আমি কি করব, এই যে এই ফরম্যাটে নেওয়ার জন্য আমি প্রথম কাজটা কি করছিলাম, এটাকে 90 দিয়ে ভাগ করব। তাহলে 90 দিয়ে যদি ভাগ করি, 282 ভাগ হচ্ছে 90, তাহলে আসতেছে আমাদের 3.13 সামথিং এরকম আসতেছে। দশমিকের আগে কিন্তু আমাদের 3 আছে, দশমিকের আগে যেহেতু আমাদের 3 আছে, তার মানে আমরা 3 ইন্টু 90 লিখতে পারি। যোগ হচ্ছে, যোগ আমরা যে জিনিসটা লিখতে পারি, এখানে হয় 270, 80 82, তার মানে আরো 12 ডিগ্রি। এবার আমাদের এই যে 12 ডিগ্রি যেটা আমাদের আছে, এই 12 ডিগ্রিকে আমি আসলে কি লিখতে পারি, 12 ডিগ্রি সমান হইতেছে আমাদের 12 পাই বাই 180। 12 ডিগ্রি মানে হচ্ছে 12 পাই বাই 180। তাহলে এটা করলে আমাদের আসবে পাই ভাগ 15। এটা আমাদের কত আসবে, পাই ভাগ 15। অর্থাৎ আমি 12 ডিগ্রি জায়গায় কিন্তু আমি পাই ভাগ 15 লিখতে পারি। তাহলে একটা জিনিস দেখেন, 12 ডিগ্রি মানে হচ্ছে পাই ভাগ 15, এই 3 লিখলাম, 3 ইন্টু এই 90 ডিগ্রি মানে হচ্ছে পাই ভাগ 2 প্লাস হচ্ছে পাই ভাগ 15। এই যে এটার সমান হচ্ছে আমাদের এটা 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 15, যেখানে এই পাই বাই 2 মানে হইতেছে 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা আছে 3, এই 3 হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা। আচ্ছা, এই ভাঙানোর বিষয়টা কিন্তু আমি এখন আরো দু একটা জিনিসের মাধ্যমে দেখাই। হ্যাঁ, আরো দু একটা দেখাই। যেমন 13 পাই বাই 30। আচ্ছা, আমরা এটা লেখা রাখি, 47 পাই বাই 30 মানে হচ্ছে 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 15। এটা আমরা লিখতে পারি। এটাকে ভাঙাইয়া এটা কিভাবে আসলো সেই মেকানিজমটা, সেই জিনিসটাই কিন্তু আমি আরো দুইটা জিনিস দিয়ে আমি দেখাবো, এবং পরে আজকে খুব সুন্দর করে আমরা এই ম্যাথগুলোর সমাধান করব। দেখবেন যে আজকে শুধু মজাই পাবেন। এই অঙ্কগুলা যে পারবে, সে আসলে নিজেকে আইনস্টাইন দাবি করলে মনে হয় ভুল হবে না। কারণ এই জিনিসগুলা 95% স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্টরাও এই অধ্যায়টা অনেক ভয় পায়, এই অধ্যায়টা অনেক জটিল মনে করে। একদম জৈব যৌগ লেভেলের সোজা কথা, জৈব যৌগ বা হচ্ছে একদম বড় বিদ্যা লেভেলের প্রশ্ন এগুলা। অনেকে যে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা কিন্তু ভয় পান। তো এই অধ্যায়টার বেসিক ক্লাসগুলাও বা কিভাবে এগুলো শর্টকাটে করা যায়, আজকে যেটা এটা দেখাইতেছি এরকম ওইটাও নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের ফরম্যাটে নিতে হবে কোনটা, যে প্লাস দিয়ে লিখি শুধু। আমাদের হচ্ছে n ইন্টু পাই বাই 2 প্লাস থেটা, এই ফরম্যাটেই কিন্তু আমি নিব। আচ্ছা, এবার বুঝেন। তাহলে আমি আর দুইটা কোণ থেকে নেব, 13 পাই ভাগ 30, 13 পাই ভাগ 30
আচ্ছা এইটাকে আমি ভাঙ্গাইয়া কত দিয়া লিখতে পারি সেটা এখন শিখব। তো আমি এখানে যে ট্রিকটা অ্যাপ্লাই করে আমি বের করা শেখাইতেছি সেটা কিন্তু অন্য একটা জায়গায় রাফ করে আগে বের করতে হবে। এরপরে জাস্ট আমি এখানে এটা উঠাইয়া দিব। আমি ডাইরেক্ট এটার সমান হইতেছে, আমি যে এটার সমান ডাইরেক্ট আমি অঙ্কের মধ্যে ডাইরেক্ট এটার সমান আমি এটা লিখবো, কিন্তু এটা বের করলাম কিভাবে, এই রাফটা হচ্ছে আমার অন্য জায়গা থেকে করতে হবে। আচ্ছা তাহলে আমি এখানে সরাসরি এই পায়ের জায়গায় 180 লিখতে পারি। 13 ইন্টু 180 ভাগ হচ্ছে 30। তাহলে এটা করি 13 ইন্টু 180 ভাগ 30। এটা হচ্ছে আমাদের 78 ডিগ্রি। 78 এটা বলতে আমাদের 78 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। আসলে আমরা আরো একটা জিনিস, যে জিনিসটা করব, যদি আমাদের এইখানে যে কোণটা আসবে সেটা যদি আমাদের এই 90 ডিগ্রি থেকে কম হয়, মানে সূক্ষ্মকোণ হয়, তাহলে আমাদের এই ম্যাথগুলোর মধ্যে যেগুলো ভাঙাইতে হবে ওই মানগুলো যদি আমরা নাও ভাঙাই, এটা এটা যদি আমরা নাও ভাঙাই, যদি এইভাবে রাইখা দিই তাহলেও চলবে। অথবা আমরা 90 থেকে 12 বিয়োগ করতে পারি। এটা এই 78কে আমরা 90 থেকে কি 12 বিয়োগ করতে পারি না? এটা কিন্তু আমরা করতেই পারি, সবসময় 90 থাকবে। 1 ইন্টু 90 মাইনাস 12, মানে 90 থেকে 12 বিয়োগ করলে 78 হবে। আমরা ভাঙাইলে আমরা এতটুকু এটাকে ভাঙাইতে পারি, যেখানে এই 1 ইন্টু পাই বাই 2 মাইনাস হচ্ছে 12 ডিগ্রি, মানে হচ্ছে পাই ভাগ 15। আচ্ছা তাহলে আমরা ভাঙাইলে এতটুকু ভাঙাইতে পারি যে 1 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 15। 13 পাই বাই 30 সমান হইতাছে 1 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 15। আমরা এতটুকু ভাঙাইলাম এটা। তো এভাবেই কিন্তু আমরা বের করতে পারি। এরপরে আমাদের আরো একটা কোণ সম্পর্কে ভাঙাইতে হবে, সেটা হচ্ছে 16 পাই বাই 15। তাহলে আমি এই পায়ের জায়গায় শুধুমাত্র 180 বসাবো। তাহলে হবে 16 ইন্টু 180 ভাগ হচ্ছে 15। আচ্ছা 192 হয়, আবার দেখি। 16 ইন্টু 180, 16 ইন্টু 180 ভাগ হচ্ছে 15, 192 হয়। তাহলে এটা বলতে আমাদের 192। এটা যেহেতু আমাদের আসলে 90 ডিগ্রি থেকে বড়, মানে সূক্ষ্মকোণ যেহেতু হয় নাই, তার মানে এটাকে আমাদের অবশ্যই ভাঙাইতেই হবে। এটা হচ্ছে কথা, শুরুর দিকে যেগুলো আমাদের সূক্ষ্মকোণ হবে না ওইগুলো আমাদের অবশ্যই ভাঙাইতেই হবে। আর যেটা আমাদের সূক্ষ্মকোণ হবে ওটা ওটা হয়তো পরবর্তীতে ভাঙাবো বা ভাঙানোর প্রয়োজন নাও হইতে পারে। শুরুর দিকে হচ্ছে যেগুলা স্থূলকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ না, স্থূলকোণ বা প্রবৃদ্ধ কোণ বা অন্যান্য কোণ হইলে সেগুলো ভাঙাবো। আচ্ছা এইটাকে কিন্তু আমরা 90 দিয়ে ভাগ করলে হবে 2 দশমিক সামথিং। তাহলে 2 ইন্টু 90, তাহলে 180 আরো হচ্ছে 12। 2 ইন্টু পাই বাই 2, 12 মানে হচ্ছে পাই ভাগ 15। আচ্ছা এটাও লিখলাম। 16 পাই বাই 15 মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 15। এবার এই তিনটা জিনিস আমরা ভাঙাইলাম। এবার আমাদের
বোর্ড বই যেটা, এই বোর্ড বইয়ের একটা কাজ আছে, সে কাজে আমাদের এক ধরনের একটা প্রশ্ন, যে প্রশ্নগুলো আসলে আমরা কঠিন মনে করি, কিন্তু ওইগুলো আসলে দেখেন আমরা ভাঙ্গানো যখন শিখে গেছি, আশা করা যায় যে এরকম ভাঙ্গানো এই জিনিসগুলো আপনারা পারবেন, কঠিন লাগার কথা না। তো এই ফরম্যাটেই কিন্তু আমাদের এগুলা ভাঙাইতে হয়, মানে 90 এর সাথে যে কোনো একটা সংখ্যা রাখতে হবে এবং এক্সট্রা করে আমরা কিছু যোগ আকারে লিখব। এটা করার পরে আমাদের প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল হচ্ছে cos স্কয়ার পাই বাই 15 যোগ cos স্কয়ার 13 পাই ভাগ 30। আজকের কোঅর্ডিনেট হিসাব কার কার এই ধরনের সমস্যা ছিল, আজকের আমার এই পদ্ধতিটা ব্যবহার করে কয়জন আসলে এটা সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পাইছেন এবং আপনাদের এই অধ্যায়ের ভীতি চলে গেছে, এরকম আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এরকম আরো আরো এর থেকে মানে জটিল কোনো কিছু থাকলে বা আপনাদের আসলে যে প্রশ্নগুলো বা গণিতের যে অংশগুলো কঠিন, এগুলো একদম সহজ করে দেওয়ার চেষ্টা করব। cos স্কয়ার 16 পাই বাই 15 আর হচ্ছে cos স্কয়ার 47 পাই বাই 30। এই এইগুলার সমষ্টি, চারটার সমষ্টি কত হবে? আচ্ছা, এখানে আরো একটা কথা বলি, আমাদের যে cos 13 পাই বাই 30 এটা যেরকম দেওয়া আছে, এটা মানে কিন্তু আমরা cos 13 পাই বাই 30 এটার উপর a স্কয়ার লিখতে পারি। এটা মনে রাখবেন, sin স্কয়ার থিটা যে কথা, sin থিটার উপর সম্পূর্ণটার স্কয়ার সেম কথাই, এই জিনিসটা মনে রাখবেন, প্রত্যেকটা অনুপাতের জন্যই হবে। tan স্কয়ার থিটা বা tan কিউব থিটা সমান হইতাছে tan থিটা হোল স্কয়ার বা tan থিটা হোল কিউব, এরকম লিখতে পারি আমরা। আচ্ছা, দেখেন সবগুলার শেষে যেহেতু পাই ভাগ 15 আছে, পাই ভাগ 15 দিয়ে তো আমার এটাও হয়, অর্থাৎ আমাদের চারটা যে কোণ থাকবে সবগুলার শেষে একটা জিনিস মিল থাকবে। আর যদি একটা আগে থেকে এরকম থাকে তাহলে এটা আর ভাঙানোর প্রয়োজনই নাই, সম্পূর্ণ ম্যাথে আর এটা লাগবেই না ভাঙানো। cos স্কয়ার পাই ভাগ 15 লিখলাম। এবার cos আমাদের 13 পাই বাই 30 আছে, এটাকে আমরা লিখতে পারি 1 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 15, আর সম্পূর্ণটার উপর হচ্ছে আমাদের স্কয়ার যোগ। আবার cos 16 পাই বাই 15, 16 পাই বাই 15 মানে হচ্ছে 2 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 15। এবার আরো সুন্দর চমক একটা জিনিস দেখাবো, কেবল তো মাত্র ভাঙানোটা শেখাইলাম, এবার আরো সুন্দর একটা জিনিস আছে, ওই যে 48টা ফর্মুলা, এর একটা ফর্মুলা মনে রাখতে হবে না, জাস্ট আমার নিয়মটা মনে রাখবেন, একটা ফর্মুলাই দিব। এই 48টা ফর্মুলার বস মাত্র একটা ফর্মুলাই আছে, ওই একটা ফর্মুলা পারেন মানে 48টাই পারেন। যেখানে যেখানে ওই 48টার কোন একটা ফর্মুলা লাগতো, ওইখানেই এই ফর্মুলাটাই ব্যবহার করবেন, দেখবেন যে ম্যাথ হয়ে গেছে। 47 পাই বাই 30 তার মানে হচ্ছে 3 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 15। আচ্ছা, এবার আসেন ফর্মুলা। এটা তো আমরা ভাঙাই নাই, যেটার মধ্যে ভাঙাই নাই সেটার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, তাহলে এটা আমাদের যা আছে তাই থাকবে। এবার আসেন, এই যে আমাদের এটা কিন্তু ভাঙাইছি, এটাকে ভাঙাইছি, এটাকেও ভাঙাইছি, যেগুলোকে আমি ভাঙাবো সেগুলোর মধ্যেই ফর্মুলা অ্যাপ্লাই। তো ফর্মুলাটা কি?
ফর্মুলাটা হচ্ছে আমাদের যে পাই বাই টু থাকবে, এই পাই বাই টুর সাথে যে সংখ্যাটা থাকবে, এখানে পাই বাই টু এর সাথে 1 আছে, এখানে পাই বাই টুর সাথে 2 আছে, এখানে পাই বাই টুর সাথে 3 আছে। তো এরকম পাই ভাগ 2 এর সাথে যে জিনিসটা থাকবে সেইটা জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা, এটা তো আমরা সবাই জানি 1 একটা বেজোড় সংখ্যা। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে এখানে যে অনুপাতটা থাকবে ওইটার সহ অনুপাত যেটা, এই যে উপরে লেখা রাখছি, এখানে যেহেতু 1 আছে একটা বেজোড় সংখ্যা, তাহলে cos, cos এর সহ অনুপাত কারা, sin, এই sin লিখব। আরো একটা কথা হচ্ছে উপরে যদি স্কোয়ার এখানে আছে, অনেক সময় কিন্তু স্কোয়ার নাও থাকতে পারে। যদি স্কোয়ার না থাকে তাহলে আমাদের চিহ্নের হিসাবটা কিন্তু একটু অন্যরকম হবে। তো আর যদি স্কোয়ার থাকে তাহলে আমাদের প্লাস দিলেও প্লাস কি স্কোয়ার করলেও প্লাসই হয়, মাইনাস কি স্কোয়ার করলেও প্লাসই হয়। সেক্ষেত্রে আমি বলি যে যদি স্কোয়ার থাকে তাহলে চিহ্ন নিয়ে আমার কোনো বেজাল নাই, চিহ্ন নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমি এই সহ অনুপাত লিখবো এবং এখানে যে আমাদের পাই ভাগ 15 আছে সেই পাই ভাগ 15ই লিখবো। এখানে যে cos আছে সেটা cos, এখানে যেহেতু 1, এটা দিয়ে আমি এটাই সিদ্ধান্ত নেই যে হচ্ছে 1 মানে বেজোড় সংখ্যা হইলে এখানে যেটা থাকবে সেটার সহ অনুপাত যেটা সেটা লিখবো এবং এখানে যেটা আছে সেটা লিখবো। আর যদি দেখেন যে এখানে জোড় সংখ্যা তাহলে এখানে যে অনুপাতটা থাকবে সেটাই লিখবো এবং এখানে যেটা আছে সেটাই লিখবো। এরপর হচ্ছে আমাদের এটা 90 থেকে কিন্তু বিয়োগ, মনে আছে তো এটা 78 ডিগ্রি বোঝায়। 78 ডিগ্রি তো 1 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হয় নাকি? 1 নাম্বার চতুর্ভাগে আমার আগে কে ছিল? আগে ছিল cos। আগে যে ছিল সে 1 নাম্বার চতুর্ভাগে কি পজিটিভ, এই কারণে এখানে আমার পজিটিভ সাইন দিতে হবে। এখানে চিহ্ন দিলেও চলবে না দিলেও চলবে। আর উপরে স্কোয়ার ছিল সে স্কোয়ার দিব। এখানে আমাদের পাই ভাগ 2 এটার সাথে কিন্তু একটা জোড় সংখ্যা আছে, যেহেতু জোড় সংখ্যা আছে তার মানে এখানে cos আছে সেই cos ই লিখতে হবে, আর এখানে পাই ভাগ 15 আছে সেই পাই ভাগ 15ই লিখতে হবে। এবার পাই ভাগ 2 এর সাথে যেহেতু জোড়, তার মানে এখান থেকে এই পর্যন্ত আসলে হবে একটা 90, এই পর্যন্ত আসলে হবে দুইটা 90, আরো 12 ডিগ্রির দিকে আসতে হবে, তার মানে 3 নাম্বার চতুর্ভাগে পড়বে। আচ্ছা, 3 নাম্বার চতুর্ভাগে যদি পড়ে, 3 নাম্বার চতুর্ভাগে এই cos কি নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ সাইন দিতে হবে এবং এইটুকুর উপরে হচ্ছে আমি স্কোয়ার দিব। আর প্লাস হচ্ছে আমাদের এই পাই বাই 2 এর সাথে 3 আছে, যেহেতু 3 একটা বেজোড় সংখ্যা তাহলে আমি 3 কে এই 3 এর কারণে এই cos এর জায়গায় আমি sin লিখতে পারি, sin এবং এখানে হচ্ছে পাই ভাগ 15। আর এটা 3টা 90 যেতে হবে, এখান থেকে এই পর্যন্ত আসলে হবে একটা 90, এই পর্যন্ত আসলে দুইটা, এই পর্যন্ত আসলে তিনটা, আরো 15 ডিগ্রি মানে 4 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হবে। আগে ছিল cos, 4 নাম্বার চতুর্ভাগে cos কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ, না দিলেও চলবে। আর এটাকে তো আমরা জানি এটা স্কোয়ার করলে আমাদের ফাইনালি যে এরকমই হবে। আমাদের ফাইনালি যে এটাই হবে। এবার এইটুকু সমান আমরা কত লিখতে পারি? 1, এই যে যোগ চিহ্ন আছে সেই যোগ, আর এইটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে 1। 1 আর 1 যোগ করলে হয় 2, এটাই হচ্ছে আমাদের দিস ইজ কারেক্ট আনসার। এরকম সংক্রান্ত যে কোনো ম্যাথ আমরা এইভাবে সমাধান করতে পারি। জাস্ট ভাঙানোর বিষয়টা, এবং জোর হইলে যে অনুপাত আছে সেটাই হবে এবং বেজোড় হলে ওইটার যে সহ অনুপাত আছে সেটা বসবে। আর চিহ্নর ক্ষেত্রে হচ্ছে
এই যে কোণটা দেওয়া থাকবে, এই কোণ সাধারণত আমরা কোন চতুর্ভাগে পাই, সেই চতুর্ভাগে আমাদের আগে যেটা থাকবে সেটা ওইখানে পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ সাইন বসবে, নেগেটিভ হলে নেগেটিভ সাইন বসবে। তো পারা যাবো তো নাকি? অবশ্যই পারা যাওয়ার কথা। তো এই হচ্ছে আজকের ত্রিকোণমিতি। আমি মনে হয় আর একটা ক্লাস নিতে পারবো, যার মাধ্যমে আসলে এই সম্পূর্ণ ত্রিকোণমিতির যত ভয় ভীতি সব দূর হয়ে যাবে। আর একটা ক্লাস লাগবে বড় জোর। আর একটা ক্লাস আমি আগামী দিন নিয়ে এই সম্পূর্ণ ত্রিকোণমিতি একদম শেষ করে দিব। আশা করা যায় যে কোনো সমস্যা থাকবে না। তো এই ভিডিওটা কেমন লাগছে এবং আপনারা কত দূর পর্যন্ত আমার এই কথাগুলো বুঝতে পারছেন, এবং আসলেই আপনারা ত্রিকোণমিতি বুঝতে পারছেন কিনা যারা উচ্চতর গণিতের স্টুডেন্ট, অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।